সাল ছিল ২০১২। কলকাতার জমকালো পার্ক স্ট্রিটে একদিন এমন এক ঘটনা ঘটে যায় যা পুরো শহরকে কাঁপিয়ে দেয়। ৩৭ বছর বয়সী সিঙ্গেল মাদার সুজেত জর্ডান, যিনি তার ২ মেয়েকে নিয়ে কলকাতার বেহালাতে বাস করতেন। সুজেত জর্ডান ছিলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান মহিলা। স্বাধীনচেতা, প্রাণবন্ত আর খুবই সামাজিক স্বভাবের ছিলেন তিনি। মানুষের সঙ্গে সহজে মিশে যেতেন, হাসিখুশি মেয়ে ছিলেন। জীবিকার জন্য তিনি একটি কল সেন্টারে কাজ করতেন, আর তার আগে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতেও কাজের অভিজ্ঞতা ছিল তার। এবং তার ২ মেয়ের জন্য একটি সুন্দর জীবন গড়ে তুলতে কঠোর পরিশ্রম করতেন। তার বন্ধুরা তাকে একজন উষ্ণ, সঙ্গীতপ্রিয় এবং নাচের শৌখিন মানুষ হিসেবে বর্ণনা করতেন। বেহালার মিশ্র সংস্কৃতির পাড়ায় তিনি এবং তার পরিবার ছিলেন সকলের কাছে পরিচিত ও সম্মানিত। সুজেতের জীবন ছিল সাধারণ কিন্তু স্বপ্নে ভরা। তিনি তার মেয়েদের ভালো শিক্ষা দিতে এবং আর্থিক স্বাধীনতা অর্জন করতে চেয়েছিলেন। কিন্তু ২০১২ সালের ৫ ফেব্রুয়ারির রাতে তার জীবন চিরতরে বদলে যায়। সেদিন রাতে সুজেত পার্ক স্ট্রিটের একটি জনপ্রিয় নাইট ক্লাবে গিয়েছিলেন। সেখানে সে এক ব্যক্তি কাদের খানের সঙ্গে দেখা করে। কাদের নিজেকে তার এক বন্ধুর পরিচিত হিসেবে পরিচয় দেয়। বেশ কিছুক্ষণ দুজনে গল্প করার পর লোকটা তার আরও ২ জন বন্ধুর সঙ্গে সুজেতকে পরিচয় করিয়ে দেয়। দীর্ঘক্ষণ কথোপকথনের পর রাত আনুমানিক ১টা বা ১:৩০টার দিকে সুজেত বাড়ি ফিরতে চাইছিলেন। তখন কাদের বলে, তুমি যদি চাও আমি তোমায় বাড়ি পৌঁছে দিতে পারি। কিন্তু সুজেত বলেন, এর কোনো দরকার নেই, আমি নিজেই চলে যাব। তখন কাদের আবার বলে, ঠিক আছে, তুমি যদি না চাও তাহলে অন্তত তোমাকে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিই, ওখান থেকে তুমি ট্যাক্সি নিয়ে বাড়ি চলে যেও। সুজেত তখন ভাবে লোকটা এতটা সাহায্য করতে চাইছে এবং ক্লাবেই তাদের অনেকক্ষণ কথা হয়েছে, তাই তার একটুও সন্দেহ হয়নি এবং সে রাজি হয়ে যায়। গাড়িতে ওঠার পর সে দেখে লোকটা সামনের সিটে বসেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হঠাৎ গাড়ির পেছনের দরজা খুলে যায় আর একে একে ৪ জন লোক পেছনের সিটে এসে বসে পড়ে। মুহূর্তের মধ্যে সুজেত বুঝতে পারেন এটা কোনো সাধারণ লিফট নেওয়ার ঘটনা নয়, বরং একটা ফাঁদ। এইভাবে মোট ৫ জন যুবক গাড়ির মধ্যে ছিল। গাড়ি চলতে শুরু করলে সুজেতের মনে অজানা এক অস্বস্তি বাসা বাঁধে। আচমকাই তাদের মুখভঙ্গি আর আচরণ দেখে বুঝতে বেশি সময় লাগেনি কিছু একটা খুব ভুল হতে চলেছে। এবং তাদের মধ্যে একজন একটা পিস্তল বের করে তার দিকে তাক করে বলে, চুপচাপ থাক, না হলে ভালো হবে না। এরপর শুরু হয় বিভীষিকা। চলন্ত গাড়ির ভেতরে সুজেতকে জোর করে আটকে রাখা হয়। চারদিক যেন হঠাৎ অন্ধকারে ঢেকে যায় আর শহরের সব শব্দ যেন থেমে যায়। অস্ত্রের ভয় দেখিয়ে মানসিক আর শারীরিকভাবে তাকে অত্যন্ত নির্মমভাবে নির্যাতন করা হয়। সেই রাতটা শুধু তার শরীর নয়, তার মন, আত্মা সবকিছু ক্ষতবিক্ষত করে দেয় তারা। কয়েক ঘন্টা ধরে চলন্ত গাড়ির মধ্যে ৫ জন যুবক তাকে নির্মমভাবে শারীরিক নির্যাতন করে গণধর্ষণ করে। রাতের অন্ধকারে কলকাতার রাস্তায় গাড়ি ঘুরতে থাকে আর সুজেতের জীবন এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়। অবশেষে ভোরের দিকে তারা তাকে এক্সাইড ক্রসিংয়ের কাছে কলকাতা ক্লাবের বিপরীতে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। একা, আহত এবং ভীত অবস্থায় সুজেত কোনোরকমে একটি ট্যাক্সি নিয়ে ভোর ৩:৩০টার দিকে বেহালার বাড়িতে ফিরে যান। কিন্তু সেই শীতের ভোরে যখন তিনি ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে ফিরে এলেন, তখন তিনি জানতেন না সামনে তার জীবনে ঠিক কত বড় এক ঝড় অপেক্ষা করে আছে। সেই দিন ৬ ফেব্রুয়ারির ভোরবেলা নির্মম শারীরিক ও মানসিক নির্যাতনের পর শরীর ও মন দুটোই ভেঙে পড়েছিল, কিন্তু তার ভিতরের সাহস তখনও অটুট ছিল। তিনি সিদ্ধান্ত নেন তিনি চুপ করে থাকবেন না। তিনি চাইলে এই ঘটনাটা চিরতরে গোপন রাখতে পারতেন, সমাজের চোখ এড়িয়ে থাকতে পারতেন, কিন্তু সেটা না করে তিনি নিজেই পার্ক স্ট্রিট থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। সে পুলিশকে খুলে জানায় তার সঙ্গে কি হয়েছিল, কোথা থেকে তাকে তুলে নেওয়া হয়েছিল, কিভাবে গাড়ির মধ্যে একের পর এক তাকে নির্যাতন করা হয়েছিল। এই বক্তব্য শুধু সাহস নয়, ইতিহাসের পাতায় নিজের জায়গা কায়েম করার মতো সিদ্ধান্ত ছিল। তবে পুলিশের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল অত্যন্ত হতাশাজনক। ২ সাব ইন্সপেক্টর সাইকাত নিয়োগী এবং মানিশ সিং তাকে দোষারোপ করে এবং বলে, তোমার ইচ্ছে মতো কিছু হয়নি বলে তুমি এখন ধর্ষণের অভিযোগ করছ, যা একজন নির্যাতিতার প্রতি চরম অবমাননাকর আচরণ। এই অপমানজনক আচরণের পর সুজেত ভীষণভাবে হতাশ হয়ে পড়েন, কিন্তু তবুও তিনি হার মানেননি।
নিজের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের ন্যায়বিচার চেয়ে তিনি লড়াই চালিয়ে যেতে থাকেন। এরপর বিষয়টি ধীরে ধীরে সংবাদ মাধ্যমে আসে। কয়েকটি সংবাদপত্র এই ঘটনার ওপর রিপোর্ট করে এবং কিছু মানবাধিকার সংগঠন তার পাশে দাঁড়ায়। এভাবেই এই ঘটনা জনসাধারণের দৃষ্টিগোচর হয় এবং ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। কিন্তু সুজেত যখন সব বাধা পেরিয়ে সাহসের সঙ্গে সামনে এসে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা বলছিল, তখন যা হলো তা ছিল আরও বেশি কষ্টকর। সমাজের ভরসাস্থল হিসেবে পরিচিত প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকেই আসে অবিশ্বাসের তীব্র আঘাত। রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বললেন, এটা সম্পূর্ণ সাজানো ঘটনা, এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। এই মন্তব্য যেন গোটা ঘটনার ওপর এক বরফ ঠান্ডা জল ঢেলে দেয়। একজন মুখ্যমন্ত্রীর মুখে এমন বক্তব্য শুধু একজন ধর্ষিতার সাহসকেই তাচ্ছিল্য করে না, বরং সমাজকে ভুল বার্তা দেয়, যেখানে নির্যাতিতা লড়াই না করে চুপ থাকাই যেন নিরাপদ। এই বক্তব্যের পরই দেশজুড়ে শুরু হয় চরম ক্ষোভ। মানবাধিকার কর্মী, সমাজকর্মী, সংবাদ মাধ্যম অনেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ তোলে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জাস্টিস ফর পার্ক স্ট্রিট সার্ভাইভার হ্যাশট্যাগ ছড়িয়ে পড়ে। বহু মানুষ এই ঘটনার প্রতিবাদে পথে নামে। কলকাতা সহ দেশের নানা প্রান্তে মোমবাতি মিছিল হয়। এটা আর শুধুমাত্র একটি অপরাধের মামলা ছিল না, এটা পরিণত হয়েছিল একজন মহিলার আত্মমর্যাদা এবং ন্যায়বিচারের লড়াইয়ে, আর তার বিরুদ্ধে দাঁড়ানো পুরো একটি সিস্টেমের প্রতিচ্ছবিতে। তবে সুজেত জানতেন তিনি মিথ্যে বলেননি, তাই তিনি লড়াই থামাননি। এই সময় তার পাশে এসে দাঁড়ান কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার দময়ন্তী সেন। তিনিও একজন সাহসী নারী। তিনি তাকে মানসিকভাবে শক্তি দেন এবং এরপর তদন্তে নেমে পড়েন সম্পূর্ণ নিরপেক্ষভাবে। সুজেত যেসব তথ্য দিয়েছিলেন তার ভিত্তিতেই পুলিশ 5 জন অভিযুক্তের নাম খুঁজে বের করে: কাদের খান, মোহাম্মদ আলী, নাসির খান, রুমান খান এবং সুমিত বাজাজ। এরপর কয়েক সপ্তাহের মধ্যেই 3 জন অভিযুক্ত নাসির, রুমান এবং সুমিতকে গ্রেপ্তার করা হয়। তবে সবচেয়ে ভয়ানক ব্যাপার ছিল 2 মূল অভিযুক্ত কাদের খান ও মোহাম্মদ আলী পালিয়ে যায়। তারা কলকাতা ছেড়ে বিভিন্ন জায়গায় গা ঢাকা দেয়। কাদের এমনকি গাজিয়াবাদে ভুয়া নাম ব্যবহার করে থাকে। একবার নয়, একাধিকবার দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিল তারা, এমনকি দুবাই পর্যন্ত চলে গিয়েছিল। এদিকে তদন্তের সময় সুজেতকে সমাজের নানা দিক থেকে প্রশ্নের মুখোমুখি হতে হয়। কেউ তার লাইফস্টাইল নিয়ে কথা তোলে, কেউ বলে রাতের বেলায় কেন সে বাইরে ছিল। এমনকি রাজনীতিকরাও তাকে দোষারোপ করতে ছাড়েননি। একজন নির্যাতিতা নারীকে যেখানে সমর্থন করা উচিত ছিল সেখানে তাকে প্রশ্নবাণে জর্জরিত করা হয়। সুজেত জর্ডানের সাহস আর পুলিশের অদম্য চেষ্টা, এই দুইয়ের উপর ভর করেই পার্ক স্ট্রিট গণধর্ষণ কেসটা ধীরে ধীরে পৌঁছাতে শুরু করে ন্যায়ের দরজায়। 2012 সালে যেই 3 অভিযুক্ত নাসির খান, রুমান খান আর সুমিত বাজাজকে গ্রেপ্তার করা হয়েছিল, 2013 সালে তাদের বিচার শুরু হয় কলকাতার সিটি সেশন কোর্টে। কিন্তু এই বিচার প্রক্রিয়া কোনো সাধারণ প্রক্রিয়া ছিল না। কারণ একে তো একজন জীবিত নির্যাতিতার মামলা, তার ওপর আবার সেই সমাজ যেখানে নারীকে অভিযোগ জানানোর পরই উল্টে তার চরিত্র বিচার শুরু হয়। এই অবস্থার মাঝেও সুজেত বুক ঠুকে আদালতে দাঁড়ালেন এবং সেই রাতের বিভীষিকাময় ঘটনা আদালতের সামনেই ফের বর্ণনা করতে হলো তাকে। যে রাতে 5 জন যুবক তাকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে অস্ত্র দেখিয়ে ভয় দেখায়, তার শরীর, মন আর আত্মার ওপর নেমে আসে নৃশংস নির্যাতন। সুজেত এই সব কিছু সাহস করে খুলে বললেন বিচারকের সামনে। তার সেই চোখের ভাষা, তার কণ্ঠের দৃঢ়তা, সব মিলে আদালতের দেওয়ালে যেন একটা স্পষ্ট বার্তা ছড়িয়ে পড়ে যে তিনি সত্যি বলছেন এবং তার সাহসের পেছনে রয়েছে এক গভীর যন্ত্রণা আর ন্যায়ের দাবি। এই মামলায় পুলিশ আর প্রসিকিউশন মিলে 45 জন সাক্ষী হাজির করেছিল। এদের মধ্যে ছিল মেডিকেল রিপোর্ট, ঘটনার পরে তার করা অভিযোগ, সুজেতের নিজস্ব বয়ান এবং অভিযুক্তদের শনাক্তকরণ। সবকিছু যেন একটাই দিক দেখাচ্ছিল, তাদের অপরাধের দিকেই। মেডিকেল রিপোর্টে স্পষ্টভাবে দেখা যায় যে তার শরীরে যে চোটের দাগ ছিল তা কথার নয়, বাস্তব নির্যাতনের প্রমাণ বহন করে। অভিযুক্তদের উকিলেরা অবশ্য অন্য কথা বলেছিলেন। তারা আদালতে দাঁড়িয়ে বলেছিল সুজেতের কথা নাকি বিভ্রান্তিকর, তার লাইফস্টাইলকে কেন্দ্র করেও তারা নানা প্রশ্ন তোলে। কিন্তু বিচারক এই যুক্তি মানেননি। আদালত সুজেতের বয়ান, মেডিকেল প্রমাণ আর পুলিশ তদন্তকে যথেষ্ট বলেই মনে করলেন।
এরপর 2015 সালের 10 ডিসেম্বর আদালত রায় ঘোষণা করে এবং নাসির, রুমান আর সুমিত দোষী সাব্যস্ত হয় গণ অপরাধমূলক ষড়যন্ত্র এবং ভয় দেখানোর মতো জঘন্য অপরাধে। পরের দিন 11 ডিসেম্বর তাদের প্রত্যেককে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়, মানে জেলে থাকার পাশাপাশি জোর করে কাজ করানো হবে। সঙ্গে 1 লাখ টাকা করে জরিমানার আদেশও দিলেন বিচারক। তিনি রায় শুনিয়ে বললেন, এই অপরাধ শুধু একজন নারীর জীবন ধ্বংস করেনি, পুরো সমাজের বিশ্বাসে একটা গভীর আঁচড় কেটেছে। এমন অপরাধের জন্য করা শাস্তিই একমাত্র পথ। আর এই পুরো রায়ের মধ্যে সবচেয়ে কষ্টের বিষয় ছিল একটাই, সুজেত তখন আর বেঁচে ছিলেন না। 2015 সালের ডিসেম্বর মাসে যাদের 3 জনকে আদালত শাস্তি দেয়, সেই রায় ঘোষণার 9 মাস আগেই 2015 সালের মার্চ মাসে সুজেত জর্ডান মারা যান মেনিনগোএনসেফালাইটিস নামের এক জটিল রোগে। এই রোগে মস্তিষ্ক এবং তার আশেপাশের ঝিল্লির প্রদাহ হয়, যা অনেক সময় প্রাণঘাতী হতে পারে। আর সেই নারী, যিনি নিজের জীবনের সমস্ত ব্যথা নিয়ে সমাজের সামনে দাঁড়িয়েছিলেন, সত্য বলেছিলেন, ন্যায়ের জন্য লড়েছিলেন, তিনি শেষমেশ ন্যায়ের আলো দেখার আগেই চোখ বুজে নিলেন। তবে তার মৃত্যুতে শেষ হয়ে যায়নি এই কাহিনী, কারণ তার সাহস, তার বলা প্রতিটি সত্য, আদালতে জমা দেওয়া তার প্রতিটি সাক্ষ্য, সবই একজোট হয়ে প্রমাণ করে দেয় যে এটি নারীর কণ্ঠ যদি স্পষ্ট হয়, আর যদি তদন্ত শতভাবে চালানো হয়, তাহলে ন্যায় একদিন মিলবেই। কিন্তু সেই সময়েও কাদের খান আর মোহাম্মদ আলী, এই কেসের মূল 2 অভিযুক্ত, পালিয়েছিল। তারা ধরা পড়েছিল প্রায় 1 বছর পরে 2016 সালের সেপ্টেম্বরে। 2016 সালের সেপ্টেম্বরে অবশেষে পুলিশ গোপন সূত্রে খবর পায় কাদের খান এবং মোহাম্মদ আলী উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় লুকিয়ে আছে। এই খবর পাওয়ার পর কলকাতা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এবং কলকাতায় ফিরিয়ে আনা হয়। এরপর তাদের আদালতে তোলা হয় এবং কেসটি নতুন করে গতি পায়। এই 2 অভিযুক্তকে ধরতে পুলিশের সময় লেগে যায় প্রায় 4 বছর। আর এই পথ এখানেই শেষ নয়, কারণ এখনও বাকি রয়েছে মূল 2 অভিযুক্তের বিচার। আদালতে 3 জন অভিযুক্তের সাজা হওয়ার পর পার্ক স্ট্রিট কেসটা কলকাতার মানুষের মনে গভীর ছাপ ফেলে। এই ঘটনা শুধু সুজেত জর্ডানের জীবন নয়, পুরো সমাজের চিন্তাভাবনাকে নাড়া দিয়েছিল। কিন্তু মৃত্যুর আগে সুজেতের জন্য এই সময়টা মোটেও সহজ ছিল না। অনেকে তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই বলেছে সে রাতে নাইট ক্লাবে কেন গিয়েছিল, কেন অপরিচিতদের সঙ্গে গাড়িতে উঠেছিল। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার অভিযোগকে বানানো বলে উড়িয়ে দেয়। এই কথাগুলো সুজেতের বুকে ছুরির মতো আঘাত করে, কিন্তু তিনি হার মানেননি। তিনি সিদ্ধান্ত নিয়ে বলেছিল, আমি কেন মুখ লুকাবো, আমি তো কোনো ভুল করিনি, যারা এটা করেছে তাদেরই মুখ লুকানো উচিত। এই সাহসী কথাগুলো অনেককে চমকে দেয়। সুজেত তার নাম প্রকাশ করে অন্য নির্যাতিত মেয়েদের সামনে আসার সাহস দেয়। তিনি শুধু নিজের জন্য নয়, সব ভুক্তভোগীদের জন্য লড়তে শুরু করেছিল। তিনি একটি হেল্পলাইনে কাউন্সেলর হিসেবে কাজ করেছেন, যেখানে যৌন নির্যাতন আর পারিবারিক হিংসার শিকার মানুষদের সাহায্য করতেন। তিনি ফেসবুকে তার অভিজ্ঞতা শেয়ার করতেন, সমাজের ভুল ধারণার বিরুদ্ধে কথা বলতেন। একবার কলকাতার একটা রেস্তোরাঁয় তাকে ঢুকতে দেওয়া হয়নি, শুধু এই কেসের কারণে। সুজেত এই অপমানের বিরুদ্ধেও প্রতিবাদ করে এবং আমির খানের সত্যমেব জয়তে শোতে গিয়ে তার গল্প বলেছেন, যাতে আরও মানুষ জানতে পারে। তিনি স্কুলে গিয়ে শিশুদের, বাবা মায়ের আর শিক্ষকদের সচেতন করার কাজ করতেন। তার এই কাজগুলো অনেক মানুষের মনে দাগ কাটে। পার্ক স্ট্রিট কেসটা কলকাতায় আর ভারতের অন্য জায়গায় বড় আলোচনার বিষয় হয়ে ওঠে। মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানায় এবং ন্যায়বিচারের দাবি করে। কিন্তু কাদের খান ও মোহাম্মদ আলীর কি হল? গ্রেপ্তারের পর 2016 সালের ডিসেম্বরে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ কাদের খান ও মোহাম্মদ আলীর বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করে। এই চার্জশিটে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376(2)(g) গণধর্ষণ, 120(b) অপরাধমূলক ষড়যন্ত্র, 506 ভয় দেখানো, 323 আঘাত করা ধারায় অভিযোগ আনা হয়। এছাড়াও কাদের খানের বিরুদ্ধে অস্ত্র আইনের 25 ও 27 ধারায় অভিযোগ আনা হয়, যা সুজেত জর্ডানের অভিযোগের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তাদের গ্রেপ্তারের পর বিচার প্রক্রিয়া শুরু হয়। তবে কাদের খান ও মোহাম্মদ আলীর বিচার ও শাস্তি সম্পর্কে সর্বশেষ তথ্য অনুযায়ী তারা এখনও বিচারাধীন রয়েছেন এবং চূড়ান্ত রায় ঘোষণা হয়নি।
তাদের বিরুদ্ধে মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সুজেত জর্ডানের সাহসিকতা ও দৃঢ়তা এই মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদিও ৩ জন অভিযুক্তের শাস্তি হয়েছে, তবে মূল অভিযুক্তদের বিচার প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। সুজেতের সাহস মানুষকে দেখায় একজন নারী কতটা শক্তিশালী হতে পারে। তার পরিবার, বিশেষ করে তার 2 মেয়ে, তার এই লড়াইয়ে পাশে ছিল। তবে সমাজের দোষারোপ, গুজব এবং কটু মন্তব্যের কারণে তাদের পরিবারকে চরম মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছে। প্রতিবেশীরা তাদের দিকে কটাক্ষ করত, স্কুলে যাওয়ার সময় মেয়েদের দিকে অদ্ভুতভাবে তাকানো হতো এবং কটু মন্তব্য করা হতো। এই সামাজিক চাপ এতটাই তীব্র ছিল যে তারা শান্তিতে বসবাস করতে পারছিল না। সুজেত নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার মেয়েরা যখন সকালে স্কুলে যেত, তখন পাড়ার লোকেরা তাদের দিকে অদ্ভুতভাবে তাকাত এবং মন্তব্য করত। সুজেত জর্ডানের গল্প শুধু একটা অপরাধের কাহিনী নয়, এটা একটা সাহসের গল্প, যা আমাদের শেখায় ন্যায়ের জন্য লড়াই করতে হয়, যত কঠিনই হোক না কেন। সুজেত জর্ডান জীবিত থাকাকালীন ন্যায়বিচারের আলো দেখেননি, কিন্তু তার সাহস, দৃঢ়তা আর স্পষ্টবাদিতা সমাজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে একজন নারী চাইলেই সত্যের পক্ষে দাঁড়িয়ে গোটা সমাজকে নাড়িয়ে দিতে পারে। সে শুধু একজন ভিকটিম নয়, ছিল এক বিপ্লবী। তার কণ্ঠ থেমে গেলেও তার লড়াই আমাদের মনে চিরকাল বেঁচে থাকবে। বন্ধুরা, এই ঘটনার কথা শেয়ার করার উদ্দেশ্য কাউকে দুঃখ বা কষ্ট দেওয়া নয়। আমাদের উদ্দেশ্য একটাই, আপনাদের সত্য ঘটনা জানানো এবং সচেতন করা। সমাজের এমন বাস্তব ঘটনাগুলো জানা দরকার যাতে আমরা সবাই আরও সতর্ক হতে পারি। আপনার মতামত বা অনুভব জানাতে ভুলবেন না, কমেন্টে লিখে জানাতে পারেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।